আজকের প্রথম নিউজ হচ্ছে যে এবছরের 2025 সালের হল অফ ফেমেতে ট্রিপল এইচকে ইন্ডাক্ট করা হবে। ট্রিপল এইচ হয়ে যাবে হল অফ ফেমার। আর এটা আন্ডারটেকার আর শন মাইকেলস দুজনে মিলে অ্যানাউন্স করেছে যে এবারে 2025 সালের হল অফ ফেম ট্রিপল এইচ হেডলাইন করতে চলেছে। আর খুব সম্ভবত আন্ডারটেকার, শন মাইকেলস বা স্টেফনি ম্যাকম্যানের মধ্যে যে কোনো একজন ট্রিপল এইচকে হল অফ ফেমেতে ইন্ডাক্ট করতে চলেছে। স্টেফনি ম্যাকম্যানের শোতে পুরো ব্লাড লাইনকে দেখা গেছে। এখানে স্টেফনি ম্যাকম্যান ব্লাড লাইনের যতজন মেম্বার রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি সোলো সিকোবা, রোমান জেন্স, পল এভান, জিমি উসো, জে উসো, টাঙ্গালোয়া, টামাটঙ্গা, জেকব ফাটু, এছাড়া স্যামি জেনও রয়েছে। তো ব্লাড লাইনের যত মেম্বার রয়েছে তাদের সাথে এখানে টাইম এনজয় করছে, সেলিব্রেশন করছে। এটা বলতে পারো একটা ছোটোখাটো শোয়েরই পার্ট ছিল, যেখানে আমরা দেখতে পেয়েছি যে একটা বোটের ওপরে এরা সকলে একসাথে পার্টি করছে বা এনজয় করছে। ডব্লিউডব্লিউই স্টোরি লাইনে ব্লাড লাইনের মধ্যে অনেক ঝামেলা থাকলেও বাস্তবে সিনটা পুরো আলাদা। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে সবাই মিলেমিশে একসাথে থাকে। তো এটাই হচ্ছে বাস্তব আর ডব্লিউডব্লিউইর সাথে পার্থক্য। আর তাছাড়া স্টেফনি ম্যাকম্যান এখানে প্যাট ম্যাকাপিস শোতে হয়েছিল, সেখানে এসে বলে যে রয়্যাল রাম্বলে আমাদের জন্য অনেক বড় বড় সারপ্রাইজ ওয়েট করছে, আর একটা দুটো নয় বরং অনেক কটা সারপ্রাইজ আমরা দেখতে পাবো। তো এবারে এটা স্টেফনি ম্যাকম্যানের নিজের কথা নাকি ট্রিপল এইচ তাকে শিখিয়ে দিয়েছে সেটা তো বলা যাচ্ছে না, কারণ ট্রিপল এইচ যদি বলতো তাহলে ভাই আমি তো একদম বিশ্বাস করতাম না, কিন্তু স্টেফনি ম্যাকম্যান বলছে তাহলে কিছুটা বিশ্বাস করতে পারো। কিন্তু এটা যদি ট্রিপল এইচের কথা হয় তাহলে তো ভাই অত আশা রেখে লাভ নেই। আর কিছুদিন আগে পর্যন্ত তো শুধুমাত্র আমি বলছিলাম যে অমাসের হয়তো রয়্যাল রাম্বলতে রিটার্ন হতে পারে, এর খুব বেশি চান্স রয়েছে। তারপরে দেখতে পেলাম যে অমাস নিজেই বলে দিল যে সে ডব্লিউডব্লিউইতে রিটার্ন করতে চলেছে। আর এখন তো নিউজও চলেছে যে পিডব্লিউ ইনসাইডার এটা বলছে যে আমরা রয়্যাল রাম্বলেতে অমাসকে দেখতে পাবো। তো এবার যেহেতু নিউজ চলে এসছে তো তার মানে তোমরা ধরে নিতে পারো যে অমাসের রয়্যাল রাম্বলেতে আসার চান্স খুবই বেশি, আর প্রায় অলমোস্ট কনফার্মই ধরে রাখতে পারো যে অমাস রয়্যাল রাম্বলেতে আসছে। আর এবারে রয়্যাল রাম্বল যে এরিনা থেকে হতে চলেছে এটা হচ্ছে তার ফটো, সেখান থেকে দুখানা ফটো আসছে দেখতে পাচ্ছি, যেখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই এরিনাটা কতটা বড়। এখানে প্রায় 61,000 দর্শক ধরবে। আমি তো ভেবেছিলাম যে মোটামুটি 55,000-এর কাছাকাছি আমরা দর্শক দেখতে পাবো, কিন্তু এখন তার থেকেও সংখ্যাটা অনেক বেশি হয়ে গেছে। আমরা প্রায় 61,000-এরও বেশি দর্শক দেখতে পাচ্ছি, দেখতে পেতে চলেছি রয়্যাল রাম্বলে। মানে তোমরা এটা বলতে পারো যে এখানে প্রায় রেসলমেনিয়া লেভেলের ক্রাউড আমরা দেখতে পাবো। আর এই ভরটা থেকে আপাতত এমনটা মনে হচ্ছে যে ডব্লিউডব্লিউই প্রত্যেকবার কি করে র্যাম্প থেকে রিংয়ের রাস্তাটা একটুখানি বেঁকানো থাকে, একটু ঘোরানো টাইপের থাকে, তো সেইটা মনে হচ্ছে এবারে হবে না। এবারে আমরা সোজা র্যাম্পই দেখতে পাবো, ডাইরেক্ট স্টেজ থেকে বেরিয়ে একেবারে রিংয়ের মধ্যে যাওয়ার সোজা রাস্তা। আর এবারে এটা কোনো অফিসিয়াল জিনিস তো নয়, তবে এটা খুব মজাদার একটা জিনিস বলতে পারো। আমরা দেখেছি যে ব্লাড লাইনের যে এডিশনটা রয়েছে ডব্লিউডব্লিউই 2K25 গেমে, সেখানেতে প্রত্যেকটা ব্লাড লাইনের মেম্বার রয়েছে, কিন্তু সেখানে আমরা রককে দেখতে পাচ্ছি না। তো স্পোর্টস কিডা কি করেছে, স্পোর্টস কিডা এখানে একটা নতুন গ্রাফিক্স ডিজাইন করে এখানে আর একটা বলে একটা মানে কভার ফটো বানিয়েছে, যে এইটাকে যদি ব্লাড লাইন এডিশনের কভার ফটো হতো তাহলে হয়তো বেশি ভালো হতো। এখানে রককেও ফিচার করা হয়েছে। এখানে রোমান রেন্স হচ্ছে ব্লাড লাইনের ওপরে সবার ওপরে ট্রি, আর তার নিচে যত ব্লাড লাইন মেম্বার সব রয়েছে। আর রক হচ্ছে আইল্যান্ড অফ রেলিভেন্সির পুরো আইল্যান্ডটাই হচ্ছে রক। এখানে দেখতে পাচ্ছ রকের ওপরেই এখানে ব্লাড লাইনের ট্রিটা রয়েছে। তো এইটা স্পোর্টস কিরা বলছে যে এইটা যদি হতো তাহলে দেখতে খুবই ভালো হতো। আর দেখতে গেলে রক বাদ পড়েছে, এটা দেখতেই কেমন একটা লাগে। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে রক এমন একজন ব্যক্তি যাকে যদি এই কভার ফটোতে রাখতে হয় তাহলে তাকেই সব থেকে বড় স্পটটা দিতে হবে, কারণ রক তো জাতা সুপারস্টার নয়, সে রোমানের আন্ডারে তো থাকবে না। তো এখানেও আমরা সেটাই দেখতে পাচ্ছি যে এখানে পুরো আইল্যান্ডটাই হচ্ছে রক, আর তার উপরে রোমান রেন্সের গাছ, আর তার নিচে ব্লাড লাইনের সমস্ত শাখা প্রশাখা। আর ডব্লিউডব্লিউই রোমানকেই সবার উপরে রাখতে চেয়েছিল, সেই জন্য রককে এখানে অ্যাড করেনি, এটা তো বুঝতেই পারছি। আর রাসেল বোর্ডসের তরফ থেকে এমনটা নিউজ এসেছে যে ডব্লিউডব্লিউই সাইলেন্ট প্লেয়ারের রিটার্নের পর সাইলেন্ট প্লেয়ারকে একটা লম্বা টাইটেল রেন দেবে, কারণ এতদিন তো তাকে আমরা দেখতে পাইনি, অনেকটা লম্বা সময় ধরে সে ইনজোর্ড ছিল। আর এবার ফাইনালি সে যখন রিটার্ন করছে তো ডব্লিউডব্লিউই তার কাঁধে চ্যাম্পিয়নশিপ রাখতে চায়। তো তার মানে কি এটা যে সে রয়্যাল রাম্বল জিতবে আর তারপর টিফনিকে চ্যালেঞ্জ করবে, যেটা একটা ড্রিম ম্যাচ রেসলমেনিয়াতে, তারপরে টিফনিকে রেসলমেনিয়াতে হারাবে। তো দেখে তো এটাই মনে হচ্ছে, রেসেল বোর্ডস তো এটাই বলছে যে সাইলেন্ট প্লেয়ারের কাঁধে খুব তাড়াতাড়ি চ্যাম্পিয়নশিপ আসতে চলেছে। তোমরা যেমন জানো যে নিউ ডের এগেনস্টে একটা নতুন টি শার্ট বেরিয়েছে, একটা নতুন মার্চেন্ডাইজ বেরিয়েছে যাতে লেখা আছে নিউ ডে সাকস। তো এইটা কি হয় যে ডব্লিউডব্লিউ এটা পোস্ট করে আর এটাকে রিপোস্ট করে বিগি। তো বিগি এটা রিপোস্ট করেছে, এর মানে এটা বোঝাতে চাইছে যে সেও বলতে চাইছে যে নিউ ডে সাকস। তো এখানে কোপি কিংস্টন আর জেবের উডসের এগেনস্টে চলে গেছে বিগি। এটা তো পুরো
পুরোপুরি আমরা টিজ দেখতে পেয়ে গেছি, টিজ কি পুরো কনফার্মেশন তো পেয়ে গেছি। এবার শুধুমাত্র বিগির রয়্যাল রাম্বলতে রিটার্ন করার অপেক্ষা। এবারে রয়্যাল রাম্বলতে রিটার্ন করবে কিনা সেটাও একটা মানে কি বলতে পারো প্রশ্ন হয়ে রয়েছে, কিন্তু সব কিছু দেখে তো মনে হচ্ছে যে বিগি মেডিকেলে ক্লিয়ার আসে, রয়্যাল রাম্বলতে রিটার্ন করতে চলেছে, সব কিছু তো ওই দিকে ইশারা করছে। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো যে দাদা ডাব্লিউডাব্লিউ 2K24 এর যে 2K25 যে গেমটা আছে ওটা কি করে আমরা খেলতে পারবো মোবাইলে, কিন্তু ওটা সত্যিটা হচ্ছে যে আমরা প্লে স্টেশন ছাড়া এই গেমগুলো খেলা যায় না। এই গেমগুলো অনেক দামি হয়, এই গেমগুলোর যে সিডিগুলো বেরোয় সেগুলোর দাম অনেক বেশি হয়, আর প্লে স্টেশন যেগুলোকে বলে PS5 PS4 ওতেই এগুলো খেলা যায়। কিন্তু একটা গুড নিউজ হচ্ছে যে 2K25 যে গেমটা আছে এটা আমাদের 2025 সালের লাস্টের দিকে মোবাইলে তোমরা খেলতে পারবে, কারণ যেহেতু এখন ডাব্লিউডাব্লিউ নেটফ্লিক্সের উপর চলে এসছে, তো নেটফ্লিক্সে নেটফ্লিক্স গেমস বলে একটা জিনিস আছে, তোমরা তো জানো নেটফ্লিক্সের গেমও রয়েছে, তো সেই গেমের আন্ডারে এটা পড়ে। তো আমরা এই 2K25 গেমটা নেটফ্লিক্স গেমের আন্ডারে মোবাইলে খেলতে পারবো, কিন্তু তার জন্য এখন টাইম লাগবে। আমরা 2025 সালেই খেলতে পারবো, কিন্তু সেটা লাস্টের দিকে হবে। আর উমেন্স রয়্যাল রাম্বল ম্যাচে আমরা সম্ভবত এজে লিরও রিটার্ন দেখতে পেতে পারি, কারণ নিউজ তো সেরকমই আসছে যে এজে লি রিটার্ন করার চান্স অনেক বেশি রয়েছে। আর যেরকম সিনারিও দেখলাম যে CM পাঙ্ক চায় এজে লি ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করুক, ডাব্লিউডাব্লিউ চায় যে এজে লি ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করুক, শুধুমাত্র এজে লিরই কোনো রকম ইন্টারেস্ট নেই। তো এবার যদি এজে লি রাজি হয়ে যায় তাহলে আমরা তাকে দেখতে পেতে পারি রয়্যাল রাম্বল ম্যাচে, সে ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করতে পারে। এছাড়া উমেন্স রয়্যাল রাম্বল ম্যাচে আমরা অনেক রিটার্নই দেখতে পাবো। এক তো সার্ডিট প্লেয়ারের রিটার্ন, যেটা রিটার্নই হয়ে রইলো, সারপ্রাইজ তো আর রইলো না। বেকি লিঞ্চের সারপ্রাইজ রিটার্ন আমরা দেখতে পেতে পারি। এছাড়া আরও রয়েছে আমরা ডাব্লিউডাব্লিউর বেশ কিছু লেজেন্ডস যেমন ট্রিস স্ট্র্যাটাস, লিটা, নিকি বেলা, এদেরকেও দেখতে পেতে পারি। নিকি বেলার চান্স অনেক বেশি রয়েছে রিটার্ন করার। তো উমেন্স ডিভিশনে মানে উমেন্স রয়্যাল রাম্বল আমরা বেশ কিছু রিটার্ন দেখতে পাবো। কিছু লেজেন্ডস থাকবে আর কিছু এই কারেন্ট সুপারস্টার, যেমন বলতে পারো যে এজে লি, অ্যালেক্সা ব্লিস, বেকি লিঞ্চ, তারপরে হচ্ছে আসকা, নিকি বেলা, আর তারপরে হচ্ছে জেড কার্গিল। তো আমরা এদেরও রিটার্ন দেখতে পেতে পারি। আর খুব সম্ভবত আমরা মেন্স রয়্যাল রাম্বল ম্যাচের থেকে উমেন্স রয়্যাল রাম্বল ম্যাচেতেই বেশি রিটার্ন দেখতে পাবো। আর ডাব্লিউডাব্লিউ এবারও ক্ল্যাশ অ্যাট দ্য কার্সেল অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে, কিন্তু এবারে ক্ল্যাশ অ্যাট দ্য কার্সেল নয়, এটা হচ্ছে ক্ল্যাশ ইন প্যারিস, কারণ এটা হতে চলেছে ফ্রান্স থেকে। আমরা 31শে আগস্ট এটা দেখতে পাবো, আর 31শে আগস্টের পরের 1 সেপ্টেম্বর যে মানডে নাইট রয়ের এপিসোডটা হবে সেটা ওখান থেকেই দেখতে পাবো। তো ফ্রান্সে হচ্ছে, তাই খুবই ভালো খবর, কারণ ফ্রান্সের ক্রাউড কত ভালো সেটা তো আমরা দেখেই নিয়েছি। বলতে গেলে একদম 1 নম্বর ক্রাউড হচ্ছে ফ্রান্সের ক্রাউড। তো সেখানে আমরা ক্ল্যাশ ইন প্যারিস দেখতে পেতে চলেছি এবছরে। আর এবারে আমরা রয়্যাল রাম্বলে আইসো স্পিডের সাথে সাথে কাই সিনাটকেও দেখতে পাবো, সেও এখানে ব্যাক স্টেজে থাকবে, আর আইসো স্পিডের মতো সেও এখানে লাইভ স্ট্রিম করতে পারবে। তো এদের দুজনকেই ডাব্লিউডাব্লিউ ইনভাইট করেছে, পারমিশন দিয়ে দিয়েছে। এবার এদের দুজনকে আমরা রয়্যাল রাম্বল ম্যাচে দেখতে পাই কিনা সেটাই দেখার। এরা যদি দুজনে রয়্যাল রাম্বল ম্যাচে আসে তাহলে একটা ডেফিনেটলি খুবই ফানি আর ভালো মোমেন্ট তো এটা দিতেই পারবে। হ্যাঁ, এমনটা হতে পারে যে এরা হয়তো রয়্যাল রাম্বল ম্যাচে এন্ট্রি নেবে না, কিন্তু রিং সাইডে এরা হয়তো কিছু একটা করতে পারে, আর এটা চান্স তো কম আছে। তবে এবারে এমনটা হতে পারে যে আমরা ওয়েড ব্যারেটকে হয়তো রয়্যাল রাম্বল ম্যাচেতে এন্ট্রি নিতে দেখতে পাবো, সে কমেন্ট্রি টেবিল থেকে উঠে রিংয়ের মধ্যে যাবে, যেমনটা আমরা প্যাট ম্যাকাবির ক্ষেত্রে দেখেছি, মাইকেল কোলের ক্ষেত্রেও অনেকবার দেখেছি, জেরি দ্য কিং ললারও এরকম কাজ করেছে। তো এটা একটা জিনিস হতে পারে, এরকমটা রুমার চলছে, ফ্যান্সরা স্পেকুলেট করছে যে ওয়েড ব্যারেটকেও হয়তো আমরা এখান থেকে তার রেসলিং রিংয়ে রিটার্ন করতে দেখতে পেতে পারি। এবার হবে কিনা সে তো বলা যাচ্ছে না। এরপর হচ্ছে প্যাট ম্যাকাবিরও আমরা একটা সারপ্রাইজ এন্ট্রান্স দেখতে পেতে পারি। আগের বছর যেটা দেখতে পেয়েছিলাম সেটা তো খুবই খারাপ ছিল, রিংয়ের মধ্যে অমাস দাঁড়িয়ে ছিল, প্যাট ম্যাকাবির থিম সং প্লে হলো, সে এন্ট্রি করলো আর নিজে থেকেই সে এলিমিনেট হয়ে গেল। তো ওই রকম করার থেকে তো না করাই ভালো ছিল, শুধু একটা স্পট নষ্ট হলো, ওর থেকে তো ভালো এটাই হতো যে প্যাট ম্যাকাবি রিংয়ের মধ্যে আসতো, বড় জোরে 1 মিনিট রেসলিং করতো, তারপর এলিমিনেট হয়ে যেত। তো এবারেও আমরা প্যাট ম্যাকাবিকে দেখতে পাবো কিনা তা তো সন্দেহ রয়েছে। যদি দেখতে পাই তো আশা করবো যে আগের বারের থেকে অন্তত ভালো বুকিং হবে। তো প্যাট ম্যাকাবিও একটা নাম যাকে আমরা সম্ভবত রয়্যাল রাম্বলে দেখতে পেতে পারি, কিন্তু চান্স কম রয়েছে। আরেকটা নাম হচ্ছে ইলিয়া ড্রাগনভ এখন তার ইনজুরি থেকে রিকভার করে সে পারফরমেন্স সেন্টারে ট্রেনিং করা শুরু করে দিয়েছে। তো সেও একটা নাম হতে পারে, সে হয়তো তার সময়ের আগে ডাব্লিউডাব্লিউ রিংয়েতে রিটার্ন করে নিতে পারে। তো ইলিয়া ড্রাগনভও একটা নাম রয়েছে যাকে চান্স কম রয়েছে, কিন্তু হয়তো সে রিটার্ন করতে পারে, কারণ সে ট্রেনিং শুরু করে দিয়েছে, তার মানে সে ফিট আছে আর তার রিটার্ন করার চান্সও রয়েছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আপাতত 15 জন পুরোপুরি কনফার্ম হয়ে গেছে রয়্যাল রাম্বল ম্যাচের জন্য। এখানে শিনস্কে নাকামুরা, চ্যাট গিবালো রয়েছে, যাদেরকে আমি আমার প্রেডিকশন ভিডিওতে রাখিনি। তো মনে হচ্ছে ক্যারিয়ান ক্রস আর লুডরিগাইজার বাদ পড়তে চলেছে, তাদেরকে আমরা রয়্যাল রাম্বল ম্যাচে দেখতে পাবো না। আর আমার মনে হচ্ছে কোফি কিংস্টন এখানে অ্যাড হবে, কোফি কিংস্টন ছাড়া রয়্যাল রাম্বল তো হতেই পারে না।
তো কবি কিংস্টন একটা নাম যেটা প্রায় অলমোস্ট কনফার্ম। আর রয়্যাল রাম্বল হতে আর বেশি সময় বাকি নেই, আর দেখতে গেলে কাল বাদে পরশুই হচ্ছে রয়্যাল রাম্বল। আর দেখে নেবো যে এবারে ব্যাটিং ওয়ার্ডসের অ্যাকর্ডিং রয়্যাল রাম্বল কে জিততে চলেছে। আর রয়্যাল রাম্বল এখানে মানে ব্যাটিং ওয়ার্ডস এখানে খুবই এখানে ইম্পর্টেন্ট বলতে পারো, কারণ আমি চ্যালেঞ্জটা শুরু করার পর থেকে এটা আমার দ্বিতীয় রয়্যাল রাম্বল হতে চলেছে। তো আগের বছরে আমি রয়্যাল রাম্বলের ব্যাটিং ওয়ার্ডস চেক করেছিলাম, যেখানে সিএম পাঙ্ক আর কোডি রোডস দুজনেই 1 নম্বরে ছিল, দুজনেরই জেতার চান্স একেবারে সমান ছিল। তো দুজনের মধ্যে যে কেউ জিততে পারতো, আর দেখলাম যে দুজনেই শেষ পর্যন্ত টিকলো আর সেখানে কোডি জিতে গেল। আর এবারে আমি কি করেছি, ব্যাটিং ওয়ার্ডস তো চেক করেইছি, আর তার সাথে সাথে এটাও চেক করলাম যে আমি শেষ 10 বছরের স্ট্যাট বের করলাম। আর আমি তো দেখলাম যে দেখে তো অবাক যে শেষ 10 বছরেও আমরা কোনো রকম ব্যতিক্রম দেখতে পাইনি, মানে ব্যাটিং ওয়ার্ডসে যে 1 নম্বরে রয়েছে সেই রয়্যাল রাম্বল জিতেছে। এটা তো হয়ে গেল শেষ 10 বছরের কথা। আমি যদি আরও পেছনে যেতাম তাহলে হয়তো এটাই দেখতে পেতাম যে ব্যাটিং ওয়ার্ডসে যে 1 নম্বরে রয়েছে সেই রয়্যাল রাম্বল জিতেছে। তো মেন কথা হচ্ছে যে ব্যাটিং ওয়ার্ডসে যে 1 নম্বরে থাকে সেই রয়্যাল রাম্বল যেতে, এটা আর কোনো নড়চড় হয় না, আমরা দেখতে পাইনি। তাই এবারে তোমরা ধরে নিতে পারো যে ওমেন্স রয়্যাল রাম্বল ম্যাচ হোক বা মেন্স রয়্যাল রাম্বল ম্যাচ হোক, যে 1 নম্বরে থাকবে সেই হবে রয়্যাল রাম্বল উইনার। আর আমার প্রেডিকশনও সেরকমই হবে, আমি ব্যাটিং ওয়ার্ডসে যে 1 নম্বরে থাকবে আমি তাকেই পিক করব, শুধুমাত্র রয়্যাল রাম্বলের ক্ষেত্রে। অন্য কোনো ম্যাচের ক্ষেত্রে হলে আমি নিজের আলাদা প্রেডিকশন করতাম, কিন্তু যেহেতু ব্যাটিং ওয়ার্ডসের এত বেশি দাম রয়্যাল রাম্বল ম্যাচের ক্ষেত্রে, তো আমি ব্যাটিং ওয়ার্ডসে যে 1 নম্বরে থাকবে আমি তাকেই পিক করছি। তো ব্যাটিং ওয়ার্ডস বলার সাথে সাথে তোমরা বুঝে যাবে যে আমার প্রেডিকশন কি হতে চলেছে। তো সবার প্রথম বলো মেন্স রয়্যাল রাম্বল ম্যাচে কে জিততে পারে। তো এখানে আমরা 1 মাস আগেও দেখেছিলাম যে জন সিনা 1 নম্বরে রয়েছে, তার জেতার চান্স সব থেকে বেশি। আর এখানে জন সিনা এখনও 1 নম্বরে রয়েছে, জন সিনারই রয়্যাল রাম্বল জেতার চান্স সব থেকে বেশি। এবার রয়েছে 2 নম্বরে সারপ্রাইজিংলি এখানে চলে এসছে সেথ ফ্রিকেন রলিন্স। সেথ রলিন্সের চান্স হচ্ছে জন সিনার পরেই এখানে 2 নম্বরে রয়েছে। সেথ রলিন্স অনেকটা নিচে ছিল, কিন্তু হঠাৎ করে সে ওপরে চলে এসছে। 3 নম্বরে রয়েছে আমাদের বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ক। সিএম পাঙ্ক এতদিন 2 নম্বরে ছিল, কিন্তু এখন চলে এসছে 3 নম্বরে। এবার 4 নম্বরে রয়েছে আমাদের ফাইনাল বস রক। এখানে রকের নাম 4 নম্বরে রয়েছে। তো বুঝতেই পারছো যে রকের রয়্যাল রাম্বল ম্যাচে আসার চান্স কিন্তু খুবই বেশি। এবার সে 30 নম্বরে আসবে নাকি 31 নম্বরে আসবে সেটাও দেখার, আর রয়্যাল রাম্বলে কি আদৌ সে আসবে সেটা একটা বড় প্রশ্ন হয়ে রয়েছে। কিন্তু ব্যাটিং ওয়ার্ডসের লিস্টের অ্যাকর্ডিং তারও কিন্তু রয়্যাল রাম্বল ম্যাচ জেতার চান্স অনেক বেশি। এবারে 5 নম্বরে রয়েছে আমাদের ওটিসি রোমান রেন্স। রোমান রেন্সের চান্সটা আরও কমে গেছে, কিছুদিন আগে পর্যন্ত 3 নম্বরে ছিল, তারপর 4 নম্বরে হলো, আর এখন 5 নম্বরে চলে গেছে। তো এটাও একটা শকিং জিনিস। সেথ রলিন্স উপরে ওঠার ফলে অনেকেরই নাম্বার এদিক থেকে ওদিক হয়ে গেছে। সেথ রলিন্সের নামটা একটু শকিং হচ্ছে এই লিস্টেতে, কারণ সেথ রলিন্স তো এতদিন টপ 5-এও ছিল না, কিন্তু হঠাৎ করে সে টপ 5-এ গিয়ে একেবারে 2 নম্বরে চলে এসছে। তো সেথ রলিন্সের জন্য ভালো লাগছে যে তারও রয়্যাল রাম্বল কিন্তু জেতার চান্স অনেক বেশি রয়েছে। আর এবারে ফাইনালি 6 নম্বরের কথা বলবো। 6 নম্বরে রয়েছে আমাদের দ্য ওয়াইপার লেজেন্ড কিলার র্যান্ডি অর্টন। র্যান্ডি অর্টন 6 নম্বরে রয়েছে, তাই র্যান্ডি অর্টনের চান্স তোমরা একেবারে নাই বলতে পারো। সে হয়তো লাস্টের দিকে টপ 6-এর মধ্যে থাকবে, টপ 5-এর মধ্যে থাকবে, কিন্তু রয়্যাল রাম্বল তার জেতার চান্স খুবই কম এবারে। কিন্তু যেহেতু লিস্টে নাম রয়েছে তার মানে আমরা তাকে রয়্যাল রাম্বলতে রিটার্ন করতে দেখতে পাবো। আর এবার আমার কি মনে হয় সেটা বলি, জন সিনা তো 2 মাস আগেও 1 নম্বরে ছিল, আর এখন 1 নম্বরে রয়েছে, তাই সম্ভবত জন সিনার তো স্পট চেঞ্জ হবে না, সে 1 নম্বরই থাকবে। আর আমার মনে হচ্ছে ব্যাটিং ওয়ার্ডসের যা ইতিহাস দেখতে পেলাম, আমারও মনে হচ্ছে জন সিনাই রয়্যাল রাম্বল জিততে চলেছে। আর জন সিনা রয়্যাল রাম্বল জিতলে আমার মনে হয় না বিন্দুমাত্র কারোর কোনো আপত্তি থাকবে, আর জন সিনাই হতে চলেছে 2025 সালের রয়্যাল রাম্বলের উইনার। আর এবার ওমেন্স রয়্যাল রাম্বল ম্যাচের কথা বলা যাক। এখানে 1 নম্বরে রয়েছে শার্লেট ফ্লেয়ার। শার্লেট ফ্লেয়ার শুধুমাত্র ব্যাটিং ওয়ার্ডসে 1 নম্বরে নেই, সে রয়্যাল রাম্বলে রিটার্নও করবে, সে রয়্যাল রাম্বল জিতবে। আর এখানে কিন্তু ব্যাটিং ওয়ার্ডসের অন্তরটা অনেকটা বেশি রয়েছে। এখানে ক্লিয়ার ফেভারিট হচ্ছে শার্লেট ফ্লেয়ার, তারই জেতার চান্স সব থেকে বেশি, আর বাকিদের থেকে সে অনেক বেশি এগিয়ে রয়েছে। এবারে 2 নম্বরে রয়েছে আবার একটা শকিং নাম, যেটা হচ্ছে বিয়াঙ্কা ব্লেয়ার। বিয়াঙ্কা ব্লেয়ারও কিন্তু এই লিস্টে টপ 5-এ ছিল না, কিন্তু হঠাৎ করে এখন একদম 2 নম্বরে চলে এসছে সেথ রলিন্সের মতো। তো বিয়াঙ্কা ব্লেয়ারের চান্স রয়েছে ঠিক তার পরে। আর 3 নম্বরে রয়েছে ইয়ো স্কাই। ইয়ো স্কাই এখানে 3 নম্বরে রয়েছে। ইয়ো স্কাইয়ের চান্স 2 নম্বরে ছিল, কিন্তু সে এখন 3 নম্বরে নেমে এসছে। এবার 4 নম্বরে রয়েছে বেকি লিঞ্চ। এখানে বেকি লিঞ্চ রিটার্ন করবে, আর তারও শেষ পর্যন্ত আমরা তাকে টপ 4-এই দেখতে পাবো, কিন্তু জেতার চান্স একটু কম রয়েছে। তারপরে হচ্ছে অ্যালেক্সা ব্লিস। অ্যালেক্সা ব্লিসই এখন এতদিন 1 নম্বরে ছিল, কিন্তু এই রিসেন্ট টাইমে কন্ট্রাক্ট নিয়ে যে একটা সমস্যা দেখা গেছে তার জন্যই হয়তো তাকে আমরা 5 নম্বরে দেখতে পাচ্ছি, আর তার জেতার চান্সটা অনেকটাও কমে গেছে। তারপর সবার লাস্টে 6 নম্বরে রয়েছে লিভ মর্গান। লিভ মর্গানকেও আমরা এখানে লাস্টের দিকে দেখতে পাবো, একদম সেও শেষ পর্যন্ত যাবে, কিন্তু সে এই বছর রয়্যাল রাম্বল জিততে
পারবে না, তার জেতার চান্স অনেকটাই কম। আর এবার হচ্ছে ডিআইওয়াই ভার্সেস মোটর সিটি মেশিন গান, এখানে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচটা হবে। আর এখানে ক্লিয়ার ফেভারিট হচ্ছে ডিআইওয়াই, এখানে মোটর সিটি মেশিন গান জিতবে না। আর আমার প্রেডিকশন এখানে ডিআইওয়াই হবে, কারণ ডিআইওয়াই সবেমাত্র চ্যাম্পিয়ন হচ্ছে, তাদের হিল টার্ন হচ্ছে, তো ডাব্লিউডব্লিউই এত তাড়াতাড়ি তো তাদেরকে হারাবে না। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি যে এখানে বেটিং ওয়ার্স কিন্তু শুধুমাত্র রয়্যাল রাম্বল ম্যাচের জন্যই, মানে যে 30 ম্যাচ আর 30 ওমেন্স রয়্যাল রাম্বল ম্যাচ হবে তার জন্যই 100% অ্যাকুরেট হয়ে থাকে, কিন্তু বাকি যে সমস্ত নর্মাল ম্যাচ থাকে সেখানে কিন্তু ব্যাটিং ওয়ার্স অনেক সময় ভুল প্রমাণিত হয়। তো এই ম্যাচগুলোতে যে ব্যাটিং ওয়ার্স একদম 100% ঠিক হবে সেরকম কোনো গ্যারান্টি নেই। আর এরপরে হচ্ছে কেভিন ওমেন্স ভার্সেস কোডি রোডস, যেটা হচ্ছে ল্যাডার ম্যাচ। এটা এখানে ব্যাটিং ওয়ার্সের অ্যাকর্ডিং এখানে কোডি রোডসের জেতার চান্স সব থেকে বেশি, মানে অনেক বেশি এখানে বলতে পারো। এখানে কেভিন ওমেন্স অনেক বেশি পিছিয়ে রয়েছে, তো এখানে টাইটেল চেঞ্জের কোনো রকম চান্স নেই। আর আমারও মনে হয় যেখানে কোডি তো হারবে না, কোডি যদি হারে তো রেসলম্যানিয়াতে গিয়ে হারবে, এখানে তো তার হারার কোনো রকম চান্স নেই। আমি শুধু একটা জিনিস দেখার জন্য ওয়েট করে আছি যে উইন্ডিগাল চ্যাম্পিয়নশিপটার কি হয় এই ম্যাচটা হওয়ার পর। আর এরপর এই মুহূর্তে সব থেকে বড় নিউজ হচ্ছে যে ডাব্লিউডব্লিউই একটা নতুন রয়্যাল রাম্বলের জন্য প্রোমো প্যাকেজের একটা ভিডিও রিলিজ করেছে। আর সেই ভিডিওতে আমরা ফাইনাল বস রককে দেখতে পাচ্ছি। এই প্রথমবার আমরা রককে রয়্যাল রাম্বলের কোনো একটা জায়গায় ফিচার হতে দেখতে পেলাম। সে তো পোস্টারেও ছিল না, এছাড়া এর আগে যে সমস্ত ভিডিও প্যাকেজেসগুলো বেরিয়েছে তাতেও ছিল না, কিন্তু এখন যে ফাইনাল ভিডিও প্রমোশনের জন্য যেটা এসছে সেখানে আমরা রককে দেখতে পাচ্ছি। তো ডাব্লিউডব্লিউই এটা দিয়ে দুটো জিনিস করতে পারে, এক হয় রয়্যাল রাম্বলে সত্যিকারের রক আসছে সেই জন্য এখানে রককে ফিচার করা হয়েছে, আর না হলে ডাব্লিউডব্লিউই শুধুমাত্র বিজনেস করার জন্য, হাইপ বাড়ানোর জন্য এখানে রককে দেখিয়েছে, যাতে আমরা এটা ভেবে বসে থাকি যে রক রয়্যাল রাম্বলেতে আসছে সেই জন্য আমরা রয়্যাল রাম্বল দেখবো, কিন্তু দেখতে গেলে এটার কোনো দরকারই নেই বিজনেসের দিক দিয়ে দেখতে গেলে, কারণ এখানে অলরেডি রয়্যাল রাম্বলের জন্য সবাই খুবই হাইপ আপ হয়ে রয়েছে। এখানে অনেক বড় বড় স্টাররা রয়্যাল রাম্বলেতে অলরেডি রয়েছে, তো এখানে আলাদা করে রকের অ্যাডভার্টাইজ করে টাকা কামানো বা রকের অ্যাডভার্টাইজ করে হাইপ বাড়ানোর কোনো রকম দরকার তো ছিল না। তো তার মানে কি এটা হতে চলেছে রক সত্যিকারের রয়্যাল রাম্বলে আসছে। অনেকে তো এটা বলছে যে রক নাকি 31 নম্বরে এন্ট্রি নেবে। আর তার উপরে এই ভিডিওটা ছাড়ার পর জেরো নিউজ এখানে একটা টুইট করেছে, জেরো নিউজ সেই ভিডিওটাকে এখানে পোস্ট করেছে আর এখানে ক্যাপশন দিয়েছে #31। মানে জেরো নিউজ এটা বলতে চাইছে যে রক এই ভিডিওতে রয়েছে, তার মানে রক রয়্যাল রাম্বলেতেও থাকবে আর সে নাকি 31 নম্বরে এন্ট্রি নেবে, এটা জেরো নিউজ বলছে। তো হলে তো অনেক কিছু হতে পারে। এবার রককে যেহেতু ফাইনালি এখানে দেখানো হয়েছে তো একটা আশা আছে বলতে পারো, কারণ এতদিন তো শুধুমাত্র বলছিলাম যে না রকের আসার চান্স খুবই কম রয়েছে, কিন্তু এবারে যেহেতু ডাব্লিউডব্লিউর তরফ থেকে একটা টিজ দেখতে পেয়েছি আমরা, রককে তো পুরো দেখিয়ে দেওয়া হয়েছে ভিডিও প্যাকেজে আর ঠিক রয়্যাল রাম্বলের একদিন আগে। তো বুঝতেই পারছো এটা সম্ভবত কোন দিকে ইশারা করছে, রক আসতে পারে, এটার চান্স অনেক বেশি হয়ে গেছে। আমি তো বলবো 80% চান্স রয়েছে যে রক আসতে পারে রয়্যাল রাম্বলে, না হলে বেকার তাকে কেনই বা দেখাবে, সে যখন রয়্যাল রাম্বলে থাকবেই না। আর যদি রক সত্যিই না আসে তাহলে তো আমার ট্রিপল এইচের উপর প্রচণ্ড রাগ হবে। ট্রিপল এইচ আমাদের প্রত্যেকবারই এমন করে, আমাদেরকে একেবারে গাছের মাথায় তুলে দেয় যে এই হবে ওই হবে, কিন্তু শেষ পর্যন্ত কিছু দেখতে পাই না, তারপর গাছের মাথা থেকে আমরা ধবাস করে নিচে পড়ে যাই। এমনিতেই দিন দিন ট্রিপল এইচের উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে, আর যদি এটা হয় তাহলে তো ভাই আমি জীবনে কোনোদিন ট্রিপল এইচের কথায় বিশ্বাস করবো না, সে যাই পারে বলুক না কেন। তো চলো গাইজ, আজকের নিউজ ভিডিও এই পর্যন্তই ছিল। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দাও, ভিডিওটাকে শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো গাইজ, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার ডাব্লিউডব্লিউর পরের নিউজ ভিডিওতে।